সম্প্রতি বেলজিয়ামের ডিফেন্ডার থমাস মুনিয়ের একটি বড় বিতর্ক উস্কে দিয়েছেন। তিনি দাবি করেছেন ফ্রান্সের বর্তমান ফুটবলারদের গভীরতা এতটাই বেশি যে তারা চাইলে এমন তিনটি আলাদা আলাদা দল নামাতে পারে যার প্রতিটি বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও পরিসংখ্যান কিন্তু মুনিয়েরের পক্ষেই কথা বলছে। দলটির অনেক তরুণ তুর্কি মূল দলে জায়গা না পেলেও ফুটবল দুনিয়ায় ঠিকই কাঁপন ধরাচ্ছেন। কিন্তু কিভাবে ফ্রান্স ফুটবল বিশ্বের সবচেয়ে গভীর এবং দুর্ভেদ্য এক ট্যালেন্ট পুলে পরিণত হলো, আজকে খোঁজার চেষ্টা করব ফরাসি ফুটবলের এই গোপন ফর্মুলা। transfermarket.com-এর তথ্য অনুযায়ী 2026 বিশ্বকাপে ফ্রান্সের মূল স্কোয়াডে অর্থাৎ 26 জনের মূল দলে জায়গা না পাওয়া ফরাসি খেলোয়াড়দের নিয়ে যদি একটি বিকল্প একাদশ বানানো হয় তবে সেই দলটির বাজার মূল্য হবে প্রায় 418 মিলিয়ন ইউরো। আরও অবাক হবেন জানলে যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল বা নেদারল্যান্ডসের মূল দলের চেয়েও বেশি দামি হবে এই দল। এই সাফল্যের গল্পটা কিন্তু রাতারাতি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দশকের পর দশক ধরে চলা এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 1930 থেকে 1970 টানা 40 বছর বিশ্বকাপের মতো বড় মঞ্চে কোনো সাফল্য পায়নি ফ্রান্স। জিনেদিন জিদান বা কিলিয়ান এমবাপ্পেদের যুগের আগে ফ্রান্সের শোকেসে বড় কোনো ট্রফিই ছিল না। এই ব্যর্থতা থেকে মুক্তি পেতে 70-এর দশকের শুরুতে ফরাসি ফুটবল ফেডারেশনের তৎকালীন প্রধান জর্জেস বোলন একটি বৈপ্লবিক সিদ্ধান্ত নেন। তিনি বুঝতে পেরেছিলেন ট্রফি জিততে শুধু ফুটবলার আমদানির মানসিকতা থাকলে চলবে না, নিজেদের মাটিতেই বিশ্বমানের খেলোয়াড় তৈরি করতে হবে। এই ভাবনার উপর ভিত্তি করে জন্ম নেয় সেন্টার্স ডি ফরমেশন বা ফুটবল ট্রেনিং একাডেমি। ফরাসি সরকার এই প্রকল্পকে জাতীয় মর্যাদার অংশ হিসেবেই মূল্যায়ন করে এবং অর্থায়ন করতে শুরু করে। 1974 সালে প্রথম একাডেমি খোলার পর ফ্রান্সের মূল কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে বিখ্যাত ক্লেয়ার ফন্টেইন। পুরো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তো বটেই, ফ্রান্সের অধীনে থাকা দ্বীপগুলো থেকেও বাছাই করা সেরা ক্ষুদে প্রতিভাদের নিয়ে আসা হয় এই একাডেমিতে। শুরুতে এই প্রকল্পের ফল ছিল মিশ্র। 1984 সালে মিশেল প্লাতিনির হাত ধরে ফ্রান্স ইউরো এবং অলিম্পিক জিতলেও 1990 এবং 94 বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতেই ব্যর্থ হয়। কিন্তু ফরাসি ফেডারেশন তাদের দীর্ঘমেয়াদী একাডেমি প্রজেক্ট থেকে পিছু হটেনি এবং অবশেষে 1998 সালে নিজেদের মাটিতে ফ্রান্স শুধু বিশ্বকাপই জিতল না, বরং বিশ্বকে দেখালো ফুটবলের এক নতুন রূপ। ফ্রান্সের সেই দলটিকে বলা হতো ব্ল্যাক ব্লাঙ্ক বুর, যার অর্থ কালো, সাদা এবং আরব। তৎকালীন ফরাসি অধিনায়ক ও গোলরক্ষক বার্নার্ড লামা বলেন, আগের প্রজন্মের প্লাতিনি বা টাইগানাদের অনেক প্রতিভা ছিল, কিন্তু আমাদের দলটির বিশেষত্ব ছিল আমরা সবাই একাডেমির কঠোর শৃঙ্খলা থেকে উঠে এসেছিলাম এবং আমাদের জেতার তীব্র ক্ষুধা ছিল, আর সাথে ছিল জিনেদিন জিদানের মতো এক অতি মানবীয় প্রতিভা। ফরাসি ফুটবলের এই অবিরাম প্রতিভা সরবরাহের পেছনে আরেকটি বড় অনুঘটক হলো অভিবাসন বা ইমিগ্রেশন। ফ্রান্সের সাবেক তারকাদের মতে আফ্রিকা, ফ্রেঞ্চ গায়ানা বা মার্তিনিক থেকে আসা মানুষগুলো ফরাসি সংস্কৃতিতে দুটি জিনিস যোগ করেছে, এক মিউজিক আর দ্বিতীয় হচ্ছে স্পোর্টস। আজকের উসমান ডেম্বেলে, দেজিয়ে দুয়ে কিংবা কিলিয়ান এমবাপ্পে এরা কিন্তু অন্য কোনো দেশ থেকে আসেননি। এরা ফ্রান্সেই বড় হয়েছেন, বিশেষ করে প্যারিসের শহরতলিতে বা সাবার্বগুলোতে। এতে করে এখানকার ফুটবল সংস্কৃতি আমূল বদলে গেছে। ফুটবল বিশ্লেষকরা বলেন বিশ্বের সবচেয়ে বেশি ফুটবল প্রতিভা তৈরি হয় দুটি জায়গা থেকে, একটি ব্রাজিলের সাও পাওলো, অন্যটি ফ্রান্সের প্যারিস। প্যারিসের অপেশাদার এবং প্রাইভেট একাডেমিগুলোর ছোট ছোট শিশুরা সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় ফুটবল খেলে। 8-9 বছর বয়সেই তারা কংক্রিটের কোর্টে শরীর খাটিয়ে প্রেসারের মধ্যে ড্রিবলিং শেখে, যার ফলে 12 বছর বয়সের মধ্যেই তাদের খেলার ধরন হয়ে ওঠে পেশাদার ফুটবলারদের মতো। 80-র দশকে ফ্রান্সকে বলা হতো ইউরোপের ব্রাজিল, আর আজকের দিনে এসে ফরাসিরা সেই নামের প্রতি সুবিচার করেছে। কিন্তু শুধু প্রতিভা থাকলেই তো হয় না, তাকে ঘষে মেজে হীরা বানাতে হয়। ফ্রান্সের একাডেমিগুলোর মূল শক্তি হলো তাদের অনন্য ট্রেনিং মেথোডোলজি। এখানকার স্কাউট ও কোচেদের মূল দর্শন হলো খেলোয়াড়ই প্রজেক্টের কেন্দ্রবিন্দু। একাডেমিতে তরুণদের শুধু ফুটবলই শেখানো হয় না, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাকেও সমান গুরুত্ব দেওয়া হয়। সবচেয়ে বড় কথা, একদম ছোট বয়সে বাচ্চাদেরকে পরিবার থেকে দূরে সরিয়ে নেওয়া হয় না, এতে তারা মানসিকভাবে শক্ত থাকে। ক্লেয়ার ফন্টেইনের ট্রেনিংয়ে রাস্তার ফুটবলের স্বাধীনতা এবং ইউরোপীয় ট্যাকটিক্সের এক দারুণ মিশ্রণ ঘটানো হয়। এখানে প্রচুর 1-on-1 এবং 2-on-2 ড্রিল করানো হয়। বলের ওপর নিখুঁত কন্ট্রোল না থাকলে এই একাডেমিতে টিকে থাকা অসম্ভব। একই সাথে ছোট বয়সেই তাদের শেখানো হয় কিভাবে চাপের মুখে বল পজিশন ধরে রাখতে হয়,
ফলস্বরূপ ফ্রান্স এমন সব ফুটবলার পাচ্ছে যারা শারীরিকভাবে যেমন শক্তিশালী তেমনি টেকনিক্যালিও ক্ষুরধার। যে দেশের রিজার্ভ বেঞ্চের শক্তি অন্য যে কোনো দেশের মূল দলের চেয়েও শক্তিশালী, সেই দেশকে কে রুখবে? জিনেদিন জিদানের যুগ থেকে শুরু করে আজকের কিলিয়ান এমবাপ্পের প্রজন্ম, ফ্রান্স প্রমাণ করেছে তাদের ফুটবলের পাইপলাইন কখনো শুকিয়ে যাওয়ার নয়। দশকের পর দশক ধরে গড়ে তোলা এই নিখুঁত কাঠামোর কারণেই আজ বিশ্ব ফুটবলের সিংহাসনে ফ্রান্সের একচ্ছত্র আধিপত্য। ফ্রান্সের এই অফুরন্ত ট্যালেন্ট পুল কি তাদের 2026 বিশ্বকাপেও ট্রফি এনে দিতে পারবে, নাকি অন্য কোনো দেশ থামিয়ে দেবে ফরাসিদের এই জয়রথ? এটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।